প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝিনাইদহ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো, এই আশাবাদ ব্যক্ত করে আমি শুরু করছি আমার ক্লাস। আর আজ ক্লাস পরিচালনায় রয়েছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। এই বিষয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আমাদের এলাকায় জাতীয় সংসদ সদস্য আছেন, তিনি আমাদের নির্বাচিত প্রতিনিধি, জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। এভাবে বাংলাদেশের যে আইনসভা বা পার্লামেন্ট, জাতীয় সংসদ, এখানে মোট ৩০০টি আসন রয়েছে। এই ৩০০টি আসনেই জনগণের ভোটে সরাসরি প্রতিনিধিগুলো নির্বাচিত হন। এছাড়াও আমরা দেখি কখনো কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বা অপ্রীতিকর ঘটনা ঘটলে, প্রচলিত আইনের কোনো লঙ্ঘন হলে সেখানে পুলিশ প্রশাসনের লোক তাৎক্ষণিকভাবেই পৌঁছে যান এবং সেটার সম্পর্কে আইন প্রয়োগ করেন। আবার আমরা দেখি কেউ যদি এ ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে, তাহলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। সেখানে দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী তাদের বিচার করা হয়। এই যে বিষয়গুলো আমরা দেখি, এই সবই হচ্ছে বাংলাদেশ সরকারের অঙ্গ বা বিভাগ। তাহলে শিক্ষার্থী, আমরা দেখব বাংলাদেশ সরকারের কতটি অঙ্গ বা বিভাগ রয়েছে। বাংলাদেশ সরকারের 3টি অঙ্গ বা বিভাগ রয়েছে, আর সেগুলো হলো শাসন বিভাগ, দুই হচ্ছে আইন বিভাগ এবং 3 হচ্ছে বিচার বিভাগ। তাহলে দেখো কয়টি বিভাগের কথা লিখেছি। একটি হচ্ছে শাসন বিভাগ, দ্বিতীয়টি হচ্ছে আইন বিভাগ এবং তৃতীয়টি হচ্ছে বিচার বিভাগ। আমরা এই শাসন বিভাগকে আবার নির্বাহী বিভাগও বলতে পারি। তাহলে যদি আমি এভাবে লিখি, সরকারের অঙ্গ সমূহ, তাহলে দেখো তো এইটি একটি চার্ট আকারে যদি আমরা মনে রাখি, আমাদের কি হবে, এটা উপকারে আসবে। তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো সরকারের অঙ্গসমূহ, শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। অনেক সময় আমরাকে এইটাকে নির্বাহী বিভাগও বলে থাকি, নির্বাহী বিভাগও বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনায় আসি শাসন বিভাগ সম্পর্কে। রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনের সকল কর্মকাণ্ড এই সম্পাদন করে থাকে শাসন বিভাগ। যেমন নিত্যদিনের দাপ্তরিক কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা রক্ষা করা, তারপর বিভিন্ন সিদ্ধান্ত ও সুবিধাসমূহ বাস্তবায়ন এই বিভাগ করে থাকে। বিস্তৃত অর্থে আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, এমনকি একেবারেই গ্রাম্য পর্যায়ে যদি আমরা বলি গ্রাম পুলিশ,
এই পর্যায়ে গ্রাম্য চৌকিদার সকল প্রশাসনিক কর্মচারী এই বিভাগের আওতাভুক্ত। এবার আমরা আসি আইন বিভাগ সম্পর্কে। এই আইন বিভাগ হচ্ছে যে কোনো সরকার ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই আইন বিভাগ দেশের প্রচলিত আইনের পরিবর্তন, পরিমার্জন অথবা নতুন কোনো আইন প্রণয়ন করে থাকেন। আইনসভা হচ্ছে আইন বিভাগের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই আইনসভা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। কোথাও পার্লামেন্ট, কোথাও মজলিস, কোথাও কংগ্রেস, কোথাও জাতীয় সংসদ, এভাবে। এই আইনসভার সদস্যগণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এই আইনসভাটা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বিভিন্ন নামে পরিচিত। যেমন আমাদের দেশে জাতীয় সংসদ, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস, ব্রিটেনে পার্লামেন্ট, আবার অনেক মুসলিম কান্ট্রিতে বা মুসলিম দেশে এটা মজলিস নামেও পরিচিত। তো শিক্ষার্থী, এই আইনসভা দেশ বা রাষ্ট্রভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন কোথাও এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আবার কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আমরা যদি ইংল্যান্ড বা ব্রিটেনের কথা বলি, সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যে সকল দেশে প্রচলিত আছে, সে সকল দেশে একটি হচ্ছে উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, তাহলে সেখানে দুইটি কক্ষ, একটি হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এখন আবার রাজ্যগুলোর মধ্যেও কোনো কোনো রাজ্যে দুইটা রাজ্য আইনসভা আছে, আবার কোনো কোনোটিতে একটি মাত্র আইনসভা আছে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা আলোচনা করতে চেয়েছি বাংলাদেশ সরকারের অঙ্গ বা বিভাগসমূহ, সুতরাং আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমাদের দেশের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা জাতীয় সংসদ। একটা জিনিস তোমরা দেখো, আমাদের ঝিনাইদহ জেলাতে কতগুলো আসন আছে বলতে পারো? জাতীয় সংসদের আসন রয়েছে 4টি। এই 4টি আসনের মধ্যে ঝিনাইদহ 1 শৈলকুপা আসন, যেটা সমগ্র শৈলকুপা উপজেলা নিয়ে একটি আসন। এভাবে বাংলাদেশের মোট 300টি আসন রয়েছে, যে আসনগুলোতে সরাসরি বা প্রত্যক্ষ ভোটে, জনগণের ভোটে এই সদস্যগুলো নির্বাচিত হন। তাদেরকে আমরা কি বলি? মেম্বার অফ পার্লামেন্ট। এবার দেখো, এই মেম্বার অফ পার্লামেন্টকে আমরা সংক্ষেপে বলি এমপি। মেম্বার অফ পার্লামেন্ট সংক্ষেপে বলছি আমরা এমপি, এবং বাংলাতে বলে থাকি জাতীয় সংসদ সদস্য। বাংলায় কি বলছি? জাতীয় সংসদ সদস্য। আবার এই শব্দটাকে আমরা সাংসদ হিসেবে একবারে বলতে পারি। তাহলে জাতীয় সংসদ সদস্য বা সাংসদ, এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। এই সকল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আইন বিভাগ বা আইনসভা কার্যক্রম চলে থাকে।
এবারে আমরা আসব বিচার বিভাগ। তোমরা দেখে থাকবে, যদি কেউ সমাজে অপ্রীতিকর ঘটনা ঘটায়, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটায়, অর্থাৎ দেশের প্রচলিত আইন ও সংবিধানের পরিপন্থী কোনো কাজ করে, তাহলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। সেখানে দেশের প্রচলিত আইন অনুযায়ী, দণ্ডবিধি এবং কার্যবিধি অনুযায়ী তাদের বিচার কার্য পরিচালিত হয়। সেখানে শাস্তির ব্যবস্থা রয়েছে। এই বিচার অর্থাৎ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিচারকগণ দেশের প্রচলিত আইনে দণ্ড প্রদান করে থাকেন। এই কার্যক্রম যে বিভাগ করে থাকে সেই বিভাগটাকে আমরা বলি বিচার বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শাসন বা নির্বাহী বিভাগের কিছু কার্য প্রণালী বা ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। আগেই বলেছি যে শাসন বিভাগ রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে গ্রাম্য চৌকিদার পর্যন্ত সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে গঠিত। তাহলে এই শাসন বা নির্বাহী বিভাগের যিনি প্রধান, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। মূলত রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দেশের প্রধান। পদমর্যাদায় তিনি সবার ঊর্ধ্বে। তিনি সর্বোচ্চ সম্মানের স্থানে অধিষ্ঠিত। মূলত বাংলাদেশের সকল কর্মকাণ্ড তার নামেই পরিচালিত হয়ে থাকে। দেশের কোনো আইনের অনুমোদন অর্থাৎ আইনসভা যদি কোনো আইন প্রণয়ন করে বা সংশোধন করতে চায়, তাহলে রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত সেটা সম্ভব নয়। কোনো আইন রাষ্ট্রপতির অনুমতি বা স্বাক্ষর না পেলে সেটা আইনে পরিণত হবে না। এটা বিল আকারে উপস্থাপন করতে হবে, আর সেটা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির স্বাক্ষর বা অনুমোদন প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব এই রাষ্ট্রপতির কিছু কার্যাবলী ও ক্ষমতা। আমরা যদি ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করি, ব্যাপক অর্থে বাংলাদেশের রাষ্ট্রপতির অনেক ক্ষমতার অধিকারী। তার প্রথম ও প্রধান যে কাজ, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। ওকে, দেখো প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতি কি করেন? জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকেই তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলো তিনি নিযুক্ত করেন। তবে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে তিনি কারোর পরামর্শ গ্রহণ করেন না। অন্যান্য মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলো নিয়োগের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা বা পরামর্শ করে নিয়োগ দিয়ে থাকেন এবং
তাদের দপ্তর বন্টন করে থাকেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব নিয়ন্ত্রক ও রক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি তিনি নিয়োগ দিয়ে থাকেন। এরপর আমরা দেখব সংসদ বিষয়ক ক্ষমতা। দ্বিতীয় ক্ষমতাটা হচ্ছে সংসদ বিষয়ক ক্ষমতা। এবার সংসদ, আমাদের দেশের আইনসভা, যেটাকে আমরা জাতীয় সংসদ বলছি, সেই সংসদ অধিবেশন শুরু, অর্থাৎ কোনো জাতীয় সংসদের বা কোনো সরকারের প্রথম অধিবেশন এবং বছরের যে প্রথম অধিবেশন, এই অধিবেশনের সূচনা লগ্নে তিনি ভাষণ দান করেন। এছাড়াও মাঝে মাঝে তিনি সংসদে তার বার্তা বা বাণী প্রেরণ করেন। এই রাষ্ট্রপতির ভাষণের উপরে জাতীয় সংসদে আলোচনা পেশ করা হয়। তিনি প্রধানমন্ত্রীর আলোচনা সাপেক্ষে বা লিখিত পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন, আবার সংসদের কার্যপ্রণালী স্থগিত রাখতে পারেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের খাতায় এই পয়েন্টগুলো যদি লিখে রাখো তাহলে তোমাদের পরবর্তীতে অনেকটা উপকারে আসবে। এবার 3 নম্বর হচ্ছে অধ্যাদেশ জারি। অধ্যাদেশ জারি আমরা বলেছি আইন প্রণয়ন করবে জাতীয় সংসদ বা আইনসভা। যখন সংসদ অধিবেশন কার্যক্রম চলমান থাকবে তখন সংসদে কোনো আইন বা কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, অনুমোদনের ব্যাপারটা আসে। কিন্তু যদি সংসদ অধিবেশন বন্ধ থাকে বা না চলে, তখন দেশের উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকেন। এই অধ্যাদেশ প্রচলিত আইনের মতোই ক্ষমতা সম্পন্ন। এই অধ্যাদেশটা দেশের প্রচলিত আইনের মতোই ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ দেশের জনগণ সেই অধ্যাদেশ মেনে চলতে বাধ্য। নাম্বার 4, প্রধান বিচারপতি নিয়োগ। প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বা ক্ষমতা হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ যে বিচারালয় সেটাকে আমরা কি বলি? সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত, সেটাকে আমরা বলি সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন মহামান্য রাষ্ট্রপতি। এক্ষেত্রে তিনি কারোর পরামর্শ গ্রহণ করেন না। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিও তিনি নিয়োগ দিয়ে থাকেন।
মহামান্য রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা বা ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। তোমরা জেনে থাকবে, কেউ বা কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, তাহলে তার কি হবে? শাস্তি হবে, এটাই স্বাভাবিক। তবে যদি কেউ ক্ষমা চায়, তাহলে আমরা অনেক সময় কি করি? ক্ষমা করি। এটা যদি ব্যক্তির সাথে কোনো ব্যক্তির দ্বন্দ্ব হয়, ব্যক্তির সাথে ব্যক্তির কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা আইন পরিপন্থী কোনো কর্মকাণ্ড হয়ে যায় যা শাস্তিযোগ্য, এমন ক্ষেত্রে তোমরা দেখবে আমাদের যারা এল্ডারলি পারসন আছে সোসাইটিতে, অর্থাৎ আমাদের যারা মুরব্বী আছেন, বয়স্করা আছেন, তারা কি করেন? অনেক সময় আমাদের মধ্যে একটা মিউচুয়াল করেন, মীমাংসা করে দেন। সেটা হচ্ছে যে ঠিক আছে, ও এটা ভুল করেছে, তুমি এটাকে ক্ষমা করো, তাই না? এ ধরনের ক্ষমা আমরা ছোটোখাটো বিষয় করে থাকি। কিন্তু যদি কোনো গর্হিত কাজ করেন, যদি বিচারের সম্মুখীন হতে হয়, সেখানে ক্ষমার সুযোগ কিন্তু বিচারালয়ের এভাবে নাই। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। অর্থাৎ কোনো ব্যক্তি মারাত্মক কোনো দায়ী হলে, অর্থাৎ আইন লঙ্ঘন করলে, শাস্তিযোগ্য অপরাধ করলেও মহামান্য রাষ্ট্রপতির নিকট তিনি ক্ষমা প্রার্থনা করলে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন। তোমরা হয়তো জেনে থাকবে, কিছুদিন আগেও একজন যুদ্ধ অপরাধীর ফাঁসির আদেশ হওয়ায় তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করেছিলেন। এমনটা দেখা গেছে এর আগেও অনেকেই প্রাণ ভিক্ষা চেয়ে, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করার কারণে মৃত্যুদণ্ডের আসামিও ক্ষমা পেয়েছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। আর মহামান্য রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করেন, তাহলে তার মৃত্যুদণ্ড রহিত হয়ে যায়। আবার উনি ইচ্ছা করলে ক্ষমা প্রদর্শন নাও করতে পারেন। এটা তোমরা তাহলে বুঝছো যে বড় ধরনের অপরাধ করার পরেও যার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে, এমনও ব্যক্তির ক্ষমা করার ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির রয়েছে। এবারে আমরা 6 নম্বর পয়েন্টটাতে আসি, অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ। অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ। দেখো, আমরা যদি নিজেদের সংসার পরিচালনার কথা ভাবি, তাহলে সেখানে দেখা যায় কি যে এটা পরিচালনা করতে গেলেই অর্থের প্রয়োজন পড়ে। এভাবে তুমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাও, সেখানেও অর্থের প্রয়োজন। রাষ্ট্র পরিচালনায় তো অর্থের আরও অনেক বেশি প্রয়োজন। তাহলে আমরা এই যে অর্থ, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থের প্রয়োজন, আর এই অর্থ আয় এবং ব্যয় করতে হলে সংসদে তার বিল উপস্থাপন করতে হয়। আর এই বিল উপস্থাপনের জন্য মহামান্য রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন পড়ে। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে বিল উপস্থাপন করা হয় এবং প্রয়োজনে সংযুক্ত তহবিল থেকে তিনি অর্থ যোগান দেওয়ার সিদ্ধান্ত দিতে পারেন। অর্থাৎ এই অর্থ সংক্রান্ত কোনো কাজের ক্ষমতা, অনুমোদনের ক্ষমতাও মহামান্য রাষ্ট্রপতির হাতে। এরপরে আসি প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা।
দেখো, আমরা প্রায় শব্দটা ব্যবহার করি রক্ষা, অর্থাৎ কোনো কিছু থেকে নিজেকে সেভ করা বা রক্ষা করা, এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকেই অবগত এবং প্রায় আমাদের দৈনন্দিন জীবনে শব্দগুলো ব্যবহার করি। কিন্তু প্রতিরক্ষা যেটা, সেটা হচ্ছে প্রতিপক্ষের কোনো আহত আঘাত, এইটাকে রক্ষা করা। এই ক্ষেত্রে রাষ্ট্রের জন্য বহিঃশত্রুর আক্রমণটাকে আমরা সাধারণত চিন্তা করি। এই বহিঃশত্রু আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার, সেই পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রয়েছে মহামান্য রাষ্ট্রপতির। তিনি কি করেন? বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে মোকাবেলার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের প্রতিরক্ষা যে বিভাগ বা যেটাকে আমরা প্রতিরক্ষা দপ্তর বলি, এইটার সর্বাধিনায়ক। তিনি হচ্ছেন 3 বাহিনী প্রধান, সেনা, নৌ, বিমান বাহিনী, অর্থাৎ সশস্ত্র বাহিনী প্রধান যেটাকে আমরা বলি। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। সুতরাং দেশকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করা বা প্রতিরক্ষা করার যাবতীয় ক্ষমতাটা মহামান্য রাষ্ট্রপতির হাতে। তিনি প্রয়োজনীয় সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তিনি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি প্রদান করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, এই বাংলাদেশের প্রেক্ষাপটে মহামান্য রাষ্ট্রপতির কতগুলো ক্ষমতা রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও মহামান্য রাষ্ট্রপতির হাতে একটি বিশেষ ক্ষমতা রয়েছে, আর তা হলো জরুরি ক্ষমতা। আসলে জরুরি ক্ষমতাটা কি? বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো বিশৃঙ্খলা আসে, গোলযোগ সৃষ্টি হয়, যুদ্ধ আসে বা বহিঃশত্রুর আক্রমণ আসে, এমন মুহূর্তে নিরাপত্তা এবং অর্থনৈতিক জীবন খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। ঠিক তেমন মুহূর্তে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। অর্থাৎ মানুষের চলাচলের উপর বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের উপর তিনি স্থগিতাদেশ দেন, নিষেধাজ্ঞা জারি করেন। এই ধরনের ক্ষমতা, এটাকে আমরা বলি জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, সংবিধান এবং মৌলিক অধিকারসমূহ স্থগিত থাকে ওই মুহূর্তে যখন তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন। এটা বিশেষ প্রয়োজনে, বিশেষ কারণে তিনি করে থাকেন। তাহলে আমরা মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে আমি পরবর্তী শ্রেণীতে তোমাদের সাথে আলোচনা করব প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আমাদের এই শ্রেণী কার্যক্রমগুলো অনলাইনে তোমাদের বিভিন্ন ডিভাইসে তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।